আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি কমেডি ড্রামা মুভি। মুভির নাম পোস্টার বয়। মুভির গল্পটি ইন্ডিয়ার নাশবন্দি নিয়ে। নাশবন্দি হলো ইন্ডিয়ার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক প্রকার সরকারি স্কিম, যেখানে অপারেশন করে পুরুষের সন্তান দান ক্ষমতা চিরদিনের জন্য নষ্ট করা হয়। ইন্ডিয়া চাঙ্গিটি সেন্টারে লোকদের নাশবন্দি করতে উৎসাহিত করার জন্য একটা পোস্টার ছাপায়, যেটাতে অর্জুন, বিনয় ও জাগায়ন নামের এই তিনজনের ফটো ইউজ করে হেডলাইনে লেখে, আমরা তিনজন নাশবন্দি করিয়েছি, আপনারাও করান। কিন্তু সমস্যা হলো পোস্টারে যে তিনজনের ফটো ইউজ করা হয়েছে বাস্তবে তারা আসলে নাশবন্দি করাননি। অথচ ওদিকে গ্রামের সবাই বিশ্বাস করে নেয় যে এরা টাকার লোভে নাশবন্দি করিয়েছে। বাস অর্জুনের গার্লফ্রেন্ড রিয়া ব্রেকআপ করে নেয়, বিনয়ের বউ অনুপমা বাপের বাড়ি চলে যায়, আর ওদিকে জাগায়নের ছোট বোনের বিয়েটাও ভেঙে যায়। এরপর শুরু হয় এই তিনজনের মানসম্মান রক্ষার লড়াই। এটুকু ছিল প্রথম পর্বের কাহিনী, আর এটা মুভির দ্বিতীয় পর্ব। তো এরপর কি হয় চলুন সেটাই দেখতে চলেছি। প্রথম পর্বটি যেমন অস্থির ও ফানি ছিল, দ্বিতীয় পর্ব। তো হাই, আমি নিপুণ হক। নিপুণ হক এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। গত পর্বের লাস্টে দেখেছিলাম মাঝ রাতের বেলা বিনয় মাস্টার জায়গন চৌধুরীকে ফোন করে এমার্জেন্সিতে দেখা করতে বলে। তো জায়গন বাহিরে আসলে দেখে আর্জুনও এসেছে আর বলে, মাস্টার কই? সে আমাকে আসতে বলল। এমন সময় মাস্টার পৌঁছায় ও খুশিতে গুলগুলা হয়ে চৌধুরী সাহেবের কাছে আসে। কিন্তু মাস্টার যে কিছু বলবে তার আগে আর্জুন বলে, চৌধুরী সাহেব, আমি যে নাশবন্দি করাইনি তা গ্রামবাসীর কাছে প্রমাণ করার একটা উপায় পেয়ে গেছি। বিনয় বলে, আমিও পেয়ে গেছি। ভগবানের অশেষ কৃপায় অনুপমা প্রেগনেন্ট। আরেকজন খুশি হয়ে বিনয়কে জড়িয়ে ধরে ও বলে, চৌধুরী সাহেব, আমার রিয়া বেবিও প্রেগনেন্ট। চৌধুরী সাহেব তো শকড, কারণ অর্জুন আর রিয়ার তো বিয়েই হয়নি। বিনয় অবাক হয়ে বলে, দেখেছেন ভাই সাহেব, বিয়ের আগেই। চৌধুরী সাহেব অর্জুনকে বলে, তোর শরম লাজ কিছু নেই? অন্তত বিয়েটা তো করে নিতিস। অর্জুন বলে, ভাই সাহেব, বিয়ে তো করতেই যাচ্ছিলাম, তার আগেই তো ব্রেকআপ হয়ে গেল। চৌধুরী সাহেব বলে, মাস্টার, তোর বউ কত মাসে প্রেগনেন্ট? মাস্টার বলে, 1 মাসের। আর অর্জুন বলে, আমারটাও। তখন চৌধুরী সাহেব বলে, তার মানে তো এটা পোস্টার ছাপার আগের ঘটনা। তাহলে তো লোক বলবে তোরা শিকার বন্দুক নষ্ট হওয়ার আগেই করেছিস। অর্জুন বলে, কিন্তু ভাই সাহেব, সবার তো জানার দরকার আছে। আমরাও পুরুষ, আমরাও বাচ্চা জন্ম দিতে পারি। আব্বে, নিজের পুরুষত্ব নষ্ট করার জন্য সবার সামনে রিয়ার ইজ্জত নষ্ট করবি? তো লজ্জা করে না? যাও, সবাই বাসায় যাও। আর হ্যাঁ, হেলথ সেন্টার অফিসার বালায়ন আমাদের 12 দিন পর যেতে বলেছিল না? তো ততদিন পর্যন্ত অপেক্ষা কর। সিন 15 দিন পর ক্লিনিকে আসলে দেখি বিনয় তার বউকে আলট্রাসোনোগ্রাফি করতে নিয়ে এসেছে। তো ডক্টর ম্যাম সোনোগ্রাফি করতে করতে বলে, বাবা, আপনি দেখেছেন বেবিকে? জি দেখেছি। কিন্তু বেবি কি পাপার পোস্টারটা দেখেছে? অনুপমা অবাক হয়ে বলে, ম্যাম। হ্যাঁ, বেবি কথা বলতেছে? অনুপমা বলে, না, আমি কথা বলতেছি। ম্যাম তখন মজা করে মিস্টেকলি পেটে টোকা দিয়ে ফেলে। তো যাই হোক, ম্যাম অনুপমাকে বলে, সোনোগ্রাফি শেষ, তুমি রেস্ট নাও। আর বিনয়জি, আপনি একটু পাশের রুমে আসুন প্লিজ। তো ম্যাম পাশের রুমে আসলে বলে, মাস্টারজি, ভালো হয়েছে যে আপনার অপারেশন বেবি হওয়ার আগেই হয়েছে। পাশের রুম থেকে অনুপমা বলে, ডক্টর ম্যাডাম, বেবি বেবি কি শুরু করছেন? বাবাও তো বলতে পারেন। ম্যাম বলে, আরে বেবি হোক বা বাবা, সন্তান তো একই জিনিস, প্লিজ আপনার বউকে একটু বোঝান না। তখন মাস্টার বলে, শুনেছ, আমার মতো ডক্টর ম্যাডামও বলতেছে বেবি বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। অনুপমা দুম করে এসে বলে, এই পার্থক্য তো আমি তোমাকে এখন বোঝাতে পারবো, যখন বেবি হওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে তালাক দিয়ে চলে যাব। পেপার সব রেডি আছে। বিনয় তখন ডক্টরের কাছে গিয়ে বলে, ম্যাম, আপনি একটু বলে দেন না, এবার বেবি হবে নাকি বাবা? এখন এই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ম্যাম বলে, না না, আমি এটা করতে পারি না। গর্ভ অবস্থায় জেন্ডার নির্ধারণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ। এটা করা এবং কর্নেওয়ালা দুজনেরই জেল হতে পারে। তাই আমি বলি কি, বেবি বা বাবা যাই হোক না কেন তাই রাখো, কারণ বন্দুক তো চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে, তাই না? অনুপমা তো শকড। তো অনুপমা বলে, আমি অত কিছু বুঝি না, আমার ছেলে সন্তানই চাই। ম্যাম বলে, চেষ্টা চালিয়ে যাও অনুপমা। বিনয়কে বলে, আর যদি ছেলে সন্তান না হয় তো তুমিও আমার জীবনে হতে পাবে না, বুঝেছো? বুঝেছি, এবার চলো এখান থেকে। এমন সময় মাস্টারজির ফোনে কল আসে। 12 দিন পর হেলথ অফিসার বালায়ন্ত ফোন করার কথা ছিল।
অথচ 15 দিন হয়ে যাচ্ছে তার কোনো খবর নেই। এজন্য এরা বালায়ন্তের বাসায় গেটে এসে চিল্লিয়ে চিল্লিয়ে বালায়ন্তকে হুমকি ধামকি দিচ্ছে। আর বালায়ন্ত দরজা না খোলার কারণে এরা ভাঙচুর করতেছে। এমন সময় বিনয় দেখে, আরে দরজায় তো তালা লাগানো। তখন বিনয় বলে, 1 মিনিট, দরজায় যে তালা মারা এটা কি তোরা দেখেছিস? অর্জুন বলে, হ্যাঁ। लॉक है, इसका मतलब ताला है, ताला। তো বিনয় বলে, আব্বে বেকুব, যখন ঘরে কেউ থাকে না তখনই তো তালা মারা থাকে, তাই না? অর্জুন ইশারায় বলে, কি ব্রেন মাইরি। বিনয় বলে, তো এবার চল বালায়ন্তের সেক্রেটারি রাবির বাড়ি যাই। এই বলে তারা চলে যায় আর সিন আসে বাসার ভিতরে। তাহলে আমরা দেখি, তো এদিকে ওরা রবির বাসায় আসলে দেখে রবি বাসায় নেই, আর রবির মা আঙিনায় বসে বিড়ি টানতেছে। अम्मा जी, अम्मा जी, अम्मा। धर्मेंद्र? नहीं, उनका बेटा। अच्छा अच्छा। অর্জুন বলে ওঠে, বল কোথায় লুকিয়ে রেখেছিস? আম্মা বলে, আমি লুকিয়ে রাখবো কেন, এই তো বিড়ির প্যাকেট। জায়গন বলে, আম্মা আপনি কি আজ রবিকে দেখেছেন? बेटा रवि कहाँ है? आपने उसे देखा है? না বেটা, আজ কেন, 4 বছর থেকে ওকে দেখিনি। যবে থেকে আমার 2টো চোখ নষ্ট হয়ে গেছে। লে বলেন মনটা তাহলে কি কয়? তো এরা রবির কোনো খোঁজ না পেলে চলে গেলে আমরা দেখি রবি ভয়ে গাছের উপরে উঠেছিল। রাতের বেলা দেখি বিনয় জায়গনের ফার্ম হাউসে এসে বলতেছে, ভাই সাহেব হঠাৎ আসতে বললেন যে? জায়গন বলে, পরিচিত একজনের সাথে কথা বলে জানতে পারলাম মন্ত্রণালয়ে গিয়ে টেকনিক্যাল ডিরেক্টর রেখার সাথে দেখা করলে সে আমাদের হেল্প করতে পারে। আর অর্জুনের কল এসেছিল, সে কি যেন জরুরি কথা বলবে। এমন সময় অর্জুন তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে এসে বলে, চৌধুরী সাহেব, এই রিয়া আমার লাভ, আপনি তো জানেনই এর বাপ বিয়ের জন্য রাজি হচ্ছে না। তো তো আর কি, ভাগিয়ে এনেছি। এখানে? হ্যাঁ এখানে, আপনার ফার্ম হাউসে রাখবো কয়েকদিন। এমনিতেই একটা ঝামেলাতে ফেসে আছি, তার উপর আবার এই মুসিবত কেন বাড়াতে চাচ্ছিস? যা একে বাসায় রেখে আয়। तू गलती कर चुका है, अब इसे भगाकर अपनी मुसीबतें क्यों बढ़ाना चाहता है? जा इसे घर छोड़ा, फिर बात करते हैं। भैया তখন রিয়া ভাইয়া ডেকে জাগায়নের কাছে এসে যায় এবং বলে, যদি আমার বাবা জেনে যায় যে আমি প্রেগনেন্ট তাহলে সে আমার এবং আমার বাচ্চার জান নিয়ে যাবে। আর অর্জুন বলে, আমার রিয়া ও আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় চৌধুরী সাহেব, তো আমি পুরো গ্রামে আগুন লেগে দিব। আমি রিয়াকে ভাগিয়ে আনতে চাইছিলাম না, কিন্তু অন্য কোনো রাস্তা বাকি ছিল না। আমি ভাবলাম যতদিন আমাদের ওপর থেকে এই নাশবন্দির দোষ না সরাতে পারছি ততদিন এই আপনার ফার্ম হাউসে থাকবে। কিন্তু আপনার যখন প্রবলেম, তো ঠিক আছে, আমি না হয় অন্য কোনো ব্যবস্থা করব। চল বেবি। জায়গন অর্জুনকে থামায় ও কেয়ারটেকার সোহানীকে ডাক দেয়। सुहासिनी हमारी केयरटेकर है, वो तुम्हारा ख्याल रखेगी। সোহানী আসলে জায়গন বলে, রিয়া কয়েকদিনের জন্য এখানে থাকবে, একে নিয়ে যাও। এটা শুনে রিয়া অনেক খুশি হয়ে ভেতরে যায়। তখন জায়গন অর্জুনকে বলে, কাল আমাদেরকে মন্ত্রণালয়ে যেতে হবে এবং টেকনিক্যাল ডিরেক্টর রেখার সাথে দেখা করতে হবে। टेक्निकल डायरेक्टर रेखा से मिले। चले जाएंगे। সিন পরের দিন মন্ত্রণালয়ে আসে। জায়গন এসে বলে, ত্রিবেদীজি, আমরা রেখা ম্যাডামের সাথে দেখা করতে চাই। পাত্তাই দেয় না। और ये विनय शर्मा। তখন এরা যেই না বলে এরা চাঙ্গিঠি গ্রাম থেকে এসেছে, সঙ্গে সঙ্গে ত্রিবেদী চমকে ওঠে ও তার মনে পড়ে বালায়ন তাকে ফোন করে বলেছিল চাঙ্গিঠি গ্রামে 3 জন রেখা ম্যাডামের সাথে দেখা করতে যেতে পারে, খবরদার ওদেরকে দেখা করতে দিবে না। दरअसल बात ये है सर जी कि रेखा मैडम ব্যাস ত্রিবেদী যে বলে ওঠে, ভাই সাহেব রেখা ম্যাডাম একটু বিজি আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন, ম্যাডাম যখন ফ্রি হবে আমি আপনাদের ডাকবো। তখন এরা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। মিনিট যায়, ঘন্টা যায়, পুরো বেলা চলে যায়, কিন্তু কোনো খবর নেই। তো ত্রিবেদী অফিস থেকে চলে যাচ্ছে দেখে বিনয় বলে, ত্রিবেদী জি ম্যাডাম কি ফ্রি হলো? ত্রিবেদী বলে, ম্যাডাম তো অনেক আগে চলে গেছে। এটা শুনে এরা অবাক হয়ে বলে, আরে ভাই সাহেব, আপনি আমাদেরকে এখানে 5 ঘন্টা বসিয়ে রেখে এখন বলছেন চলে গেছে? कल आ जाइए। कल?
कल भी नहीं मिली तो ত্রিবেদী গরম হয়ে বলে, আমি ব্যস্ত আছি, সরেন, আমাকে যেতে দেন। 4 साल लग गए किसी किसी এসব দেখে ওদিকে জায়াগনের মাথায় রাগ উঠে যায়। ও সে রাগের ঠেলায় রেলিং ধরে থ্যাম করে একটা টান দেয়। ব্যাস, এরপর দেখি ত্রিবেদী নরম স্বরে বলতে, স্যার আমি তো এখানকার একজন সাধারণ কর্মচারী, মালিক তো ম্যাডাম, সে যেভাবে চাইবে আমাকে সেভাবেই চলতে হবে। हमें करना ही पड़ेगा। আর আমার এখন এমন পরিস্থিতি যে আমি এই পরিস্থিতিতে যা বলবো তাই আপনাদের কাছে উল্টোই লাগবে। জায়গন বলে, ম্যাডাম চলে যাওয়ার সময় তুই আমাদেরকে কেন বলিসনি? ভাই সাহেব, আমি বলতেই চাইছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এমন সময় পুলিশ এসে পড়ে। ও নিচ থেকে হুমকি দিয়ে বলে, ত্রিবেদীকে ছেড়ে দাও বলছি। पुलिस आ गई चौधरी साहब, पुलिस आ गई। बोलो छोड़ दो उनको। ত্রিবেদী বলে, না না স্যার, ছাড়বেন না প্লিজ, আগে আমাকে উপরে তুলুন, তারপর ছেড়ে দিন। জায়গন তখন ত্রিবেদীর এক পা ছেড়ে দেয় আর সবাই যেন ভয়ে চমকে ওঠে। কেউ বুঝতে পারছে না জায়গন কি করতে যাচ্ছে। জায়গন তখন পকেট থেকে মোবাইল বের করে ক্যামেরা অন করে বলে, এদিকে দেখ, এদিকে। এদিকে অর্জুন অবাক হয়ে বলে, সেলফি? জায়গন বলে, পাউট কর, পাউট। বলেন কেমনটা লাগে? हमें प्रूफ मिल गया। তো জায়গন ফাইনালি ত্রিবেদীকে উপরে তুললে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। এরপর পুলিশ এদেরকে থানায় এনে এদের কাহিনী শোনার পর বলে, আপনারা এসব না করে বরং সরকারের উপর মামলা করেন, সেটাই ভালো হবে। এই বলে পুলিশ এদেরকে ছেড়ে দিলে এটা সোজা একটা উকিলের কাছে আসে। জানকি ভাই, জানকি সবকিছু শুনে বলে, আরে ভাই আপনারা একদম টেনশন নেবেন না, মনে করেন কেস জিতে গেছেন। এই বলে জানকি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অজয় আমার টিভি রিপোর্টার আনিককে ফোন করো আর বলো গরমাগরম ব্রেকিং নিউজ আসতে চলেছে। তো এদের নিউজ টিভিতে আসবে, এটা শুনে অর্জুন এবং তার বন্ধুরা তো মহা খুশি। এরপর সিন চলে আসে রাজ্য বিধানসভায়। এটা হলো মুখ্যমন্ত্রী আর এটা হলো রেখা ম্যাডাম। এটা সেই রেখা যার সাথে তিনজন দেখা করতে গিয়ে দেখা করতে পারেনি। তো রেখা ম্যাম সেক্সি ভয়েসে বলে, স্যার আপনার রোজ পছন্দ? মুখ্যমন্ত্রীর সেক্সি ভয়েসে বলে, রোজ রোজ। এটা শুনে রেখা ম্যাডাম রোমান্টিক মোডে চলে যাচ্ছে। এমন সময় টিভিতে নাশবন্দির নিউজ দেখে মুখ্যমন্ত্রী চমকে গেল। রেখা বলে, স্যার এটা তো আমাদের ডিপার্টমেন্টের নিউজ। তো রিপোর্টার অনিকেত এই তিনজনের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলার পর মাস্টারজির দিকে মাইক্রোফোন ধরলে মাস্টারজি বলে, আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম টেকনিক্যাল ডিরেক্টর রেখাজির সাথে দেখা করার জন্য, কিন্তু সে আমাদের সাথে দেখা করেনি। এটা শুনে মুখ্যমন্ত্রী অবাক হয়ে রেখাকে জিজ্ঞাসা করে, সে আপনার সাথে দেখা করতে এসেছিল? কই আপনি বলেননি তো? হ্যাঁ স্যার, সে এসেছিল, গতকাল ত্রিবেদী আমাকে বলেছিল, বাট আমি দেখা করতে পারিনি। কিন্তু কেন? কারণ তখন আমরা দুজন ওই যে হোটেলে। ও ঠিক আছে, ওকে ওকে। এই বলে মুখ্যমন্ত্রী টিভিটা বন্ধ করতেই রেখা ম্যাডাম, अब मैं शुरू हो जाऊं, हाय हाय रहा नहीं जाता। 1 মিনিট আপনি গিয়ে আগে চাঙ্গিঠি ওয়ালাদের কেসটা সামলান, আর ওই টাকলা কি যেন নাম, ও বালান্ত, বালান্ত, ওর সাথে দেখা করেন প্লিজ। ঠিক আছে স্যার, কালই বুলা লেতি হোঁ। আরে এই মহিলা সবসময় একই মুডে কীভাবে থাকতে পারে? স্টপ, সামনে ঘটতে যাচ্ছে এমন কিছু সিন দেখেন, আর এই ফাঁকে আমি আমার কাজটা করে নিই। নিপুণ হক চ্যানেলটা সম্পূর্ণ নতুন, আপনারা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। এবার গল্পে ফ্রি। পরের সিনে আমরা দেখি রেখা এসবের সাথে জড়িয়ে সবাইকে ডেকে ইচ্ছামতো ঝাড়তেছে। তো রেখা বালায়ন্তের উপর রেগে গেলে বালায়ন্ত বলে, আমি কি করব ম্যাডাম, মন্ত্রীজি নাশবন্দি শিবিরে উদ্বোধন করার জন্য আসতেছে, এদিকে পোস্টার ছাপানো হয়নি, তাই তাড়াহুড়া করে যার ফটো পেয়েছি ছাপিয়ে দিয়েছি। আরে বাহ, যার ফটো পেয়েছেন ছাপিয়ে দিয়েছেন, এখন মন্ত্রীজিকে কি জবাব দেব? তোমার জন্য জনগণ মন্ত্রীজির উপর আঙ্গুল তুলতেছে আর মন্ত্রী আমার উপর গরম হচ্ছে। রবি দুষ্টু স্বরে বলে, সে আপনাকে দেখলে যদি গরম হয়ে যায় এতে আমরা কি করতে পারি? এই বলে রবি হাসতে থাকলে রেখা রেগে বলে, কি বললি? সরি, আমি আসলে ইয়ার্কি করছিলাম। তুই আমার দেবর লাগিস যে ইয়ার্কি করছিলি? রবি তো চুপ। রেখা বলে, তোমরা কি করবে আমি জানি না, আমি শুধু জানি আমার স্বাস্থ্যমন্ত্রীর উপর যদি আঙ্গুল ওঠে তবে আমি তোমাদের স্বাস্থ্য খারাপ করে দিব, বুঝতে পেরেছো? সিন জায়গনের বাসায় আসলে দেখি জায়গনের ছোট ভাই জায়গনকে বকতেছে ও বলতেছে, তোমার জন্য গ্রামের মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না। আরে সরকারের উপর কেস করার কি দরকার ছিল? সরকারে তো কিছুই হবে না, যাবে আমাদের মান সম্মান। আর অঞ্জলি শোন, সুনীলের সাথে তোর বিয়ে ভাঙাটা আবার হবে এই আশা তোর মাথা থেকে বাদ দিই, কারণ ভাই তোর বিয়ে চিন্তা বাদ দিয়ে কেস লড়তে ব্যস্ত। এটা শুনে জায়গন বলে, ঠিক আছে আমি কেসটা তুলে নিলাম, তাহলে কি অঞ্জলি বিয়েটা হবে?
ছোট ভাই জবাব দিতে পারে না। তখন জায়গন বলে আমি কেসটা লড়তেছি, কারণ আমি যদি এই কেসটা জিতি পোস্টারটাকে ফেক প্রমাণ করতে পারি আঞ্জলি বিয়েটা হবে। এটা শুনে ছোট বোন আঞ্জলি ভালোবাসার দৃষ্টিতে জায়গনের দিকে তাকায়। সিন মাঝরাতে জায়গনের রুমে আসতে দেখি জায়গনের বউ পাম্মি বিছানার চাদর ঠিক করতেছে আর জায়গন হেল্প করতেছে। হঠাৎ পাম্মি বলে ওঠে, আপনি শুনেছেন আর্জুন নাকি কার মেয়েকে নিয়ে পালিয়েছে? কই, জানি না তো। পাম্মি বলে, না জানি বেচারা মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে, নিশ্চয়ই কোনো হারামজাদা বন্ধু হেল্প করেছে। জায়গন তো চুপ। পাম্মি রেগে মেগে বলে, শালা, যারা এমন কাজে হেল্প করে মনটা চায় তাদেরকে সারা গ্রামের সামনে ন্যাংটা করে জুতা দিয়ে এমন পেটাই। ওই, আপনার আবার কি হলো? খামোখা কাউকে কেন গালি দিচ্ছিস? হ্যাঁ। এমন সময় জায়গনের ফোনে কল আসলে জায়গন কলটা রিসিভ করে বলে, দেখ তো কে। পাম্মি রিসিভ করে হ্যালো বলতে রিয়া বলে, হ্যালো, এটা জায়গনজির নাম্বার না? এই মাঝরাতে মেয়ের কল, মেজাজটা তো খারাপ। তাই পাম্মি বলে, আপনি কে? রিয়া বলে, ওকে ফোনটা দিন না প্লিজ। পাম্মি তখন জায়গনকে বলে, শুনছেন এখন সময় কত? জায়গন বলে, কেন, কেউ ফোন করে সময় জানতে চাচ্ছে নাকি? পাম্মি বলে, এখন রাত 12টা আর এই মাঝরাতে একটা মেয়ে ফোন করে আপনাকে চাচ্ছে। জায়গন তখন অবাক হয়ে বলে, ফোনটা অ্যাটেন্ড করলে রিয়া বলে, ভাইয়া আমি রিয়া। হ্যাঁ হ্যাঁ বল। ভাইয়া, সন্ধ্যা থেকে লাগাতার বমি হচ্ছে আর এদিকে অর্জুনকে ফোনে পাচ্ছি না। ভাইয়া আপনি একটু ডক্টর নিয়ে আসেন না প্লিজ। তখন পিছন ফিরতেই পাম্মিকে দেখে বলে, আরে আমার ফার্ম হাউসের কেয়ারটেকার সোহানি, ওর আবার কি হয়েছে? বমি বমি হচ্ছে। কি, সে প্রেগনেন্ট? আরে না না, ফার্ম হাউসে আমাদের গরু আছে না, তার বমি হচ্ছে। গরুরও বমি হয়? হ্যাঁ অবশ্যই, মেয়েদের তো বমি হয়, আর গরু তো মেয়েই হয়, তাই না? ও আচ্ছা আচ্ছা। রিয়া বলে, ভাইয়া প্লিজ জলদি আসেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি আসতেছি। এই বলে জাগান কলটা কেটে দিলে পাম্মি বলে, আচ্ছা তো সোহানি আমার সাথে কথা বললো না কেন? হ্যাঁ, অনেক ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, আমি অবশ্যই ওকে এটা জিজ্ঞাসা করব। এখন তাহলে যাই, ডক্টরকে নিয়ে যেতে হবে গরুর কাছে। এই বলে জাগান রেডি হতে থাকলে পাম্মি বলে, এত রাতে আপনি একা যাবেন? সাথে আমিও যাই। জাগান বলে, আরে না না, মাস্টার জিকে সাথে নিচ্ছি। এই বলে জাগান মাস্টারকে ফোন দেয়। उठाओ ना। उठा। তো মাস্টার কল রিসিভ করেছে, এদিকে পাম্মি পাশেই দাঁড়িয়ে আছে। তাই জাগান বলে, মাস্টার জি, আমাদের ফার্ম হাউসে একটা প্রেগনেন্ট গরু আছে না? হ্যাঁ, কে? আরে গরুটা বমি করতেছে, তো আমি কি করব? ভাই সাহেব, তুই একটু বোঝার চেষ্টা কর। প্রেগনেন্ট, বমি, ডাক্তার নিয়ে আয়। গরুর বমি হচ্ছে? আরে না, বোঝার চেষ্টা কর। রিয়া রিয়া, ও হ্যাঁ রিয়া রিয়া, অর্জুনের রিয়া। আচ্ছা আচ্ছা, আমি ডাক্তার নিয়ে আসতেছি। ঠিক আছে, আমিও আসতেছি। এই বলে জাগান কলটা কাটতেই পাম্মি বলে, তুমি না বললে গরুর বমি হচ্ছে, তাহলে ডায়রিয়া ডায়রিয়া করছিলে কেন? আরে পাগলি, গরুর পেট ফুলে গিয়ে ডায়রিয়া হয়েছে, আরো দেরি করলে ম্যালেরিয়াও হতে পারে। আমি গেলাম। পাম্মির তো সব মাথার উপর দিয়ে গেল। জাগান ফার্ম হাউসের গেটে দাঁড়িয়ে আছে। এমন সময় মাস্টার ডক্টর ম্যামকে নিয়ে এভাবে হাজির হয়, জাগান তো অবাক। মানে মাস্টার ডক্টর ম্যামকে ঘুম থেকে তুলিয়ে নিয়ে এসেছে, বাট ম্যাম আস্তে আস্তে পথের মাঝে আবার ঘুমিয়ে গেছে। তো মাস্টার যে ওড়না দিয়ে ডক্টরকে বেঁধে রেখেছে দেখে জাগান বলে, এভাবে ওকে বেঁধে রেখেছিস কেন? মাস্টার বলে, স্কুটিতে ওঠার সময় উনি ওড়না খুলে আমার হাতে দিয়ে বলল, আমাকে বেঁধে রাখো, কারণ স্কুটিতে আমার ঘুম পাই, তাই বেঁধে রেখেছি। তো ডক্টর ম্যাম উঠেন, আমরা পৌঁছে গেছি। এই বলে মাস্টার ওনার বাঁধন খুলতেই তো ম্যাম জায়গনকে বলে, আমি আপনাকে কোথায় জানি দেখেছি। জায়গন তো বুঝতেছে তাকে পোস্টারে দেখেছে, তাই জায়গন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ম্যাম আবার মনে করার জন্য ব্রেনের প্রেশার ধরতেই মাস্টার বলে ওঠে, ম্যাম বাদ দেন, ঘুম কেটে গেলে হয়তো এমনিই মনে পড়বে। এই বলে মাস্টার ম্যামকে ভেতরে নিয়ে আসলে ম্যাম বলে, পেশেন্ট কোথায়? মাস্টার রিয়াকে দেখিয়ে বলে, এই তো। ম্যাম বলে, এই মেয়েটা আবার কে? পেশেন্ট? মেয়েটা আপনার কে? পাশ থেকে জায়গন বলে ওঠে, এর বউ। হ্যাঁ ম্যাম? ও আর রিয়া দুজনেই তো শকড। ম্যাম বলে ওঠে, আপনার বউ? এই মেয়ে? না না। এই বলে ম্যাম রিয়াকে ভালো করে দেখে বলে, এই মেয়ে তো আপনার বউ নয়। আমার সোনোগ্রাফি সেন্টারে যে এসেছিল সে তো এটা নয়, সে আলাদা ছিল, এ তো অন্য কেউ। এত বদলে গেছে। বলো কে এই মেয়ে? ডক্টর ম্যাম, আমি তো একেই আপনার কাছে নিয়ে গিয়েছিলাম। এই মেয়ে মোটেও না। আমার 25 বছরের রেকর্ড আমি বলে দিতে পারি, সেদিন যে এসেছিল সে এই মেয়ে নয়, এ বদলে গেছে। মাস্টার এবার কি বলবে ভাবতে ভাবতে দুম করে রেগে বলে ওঠে, অনুপমা, আমি বলেছিলাম না তুমি বদলে গেছো?
যেমন সুতা বদলে কাপড় হয়ে যায়, যেমন সাবান বদলে ফেনা হয়ে যায়, তেমন তুমি 1 মিনিট। আরে রাখো তোমার 1 মিনিট, ততক্ষণে তো বিয়ে বদলে তালাক হয়ে যাবে। তালাক 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 3 বার বল দিয়া তালাক। জায়গন বলে, ডক্টর ম্যাম, আপনাকে তো এখানে চেক আপ করার জন্য ডেকেছি, কিন্তু আপনি তো দুজনের ব্রেকআপই করে দিলেন। আরে কি বলছেন এসব আপনি? হ্যাঁ, সব দোষ আপনার। আমি কিছু করিনি। না না, সব দোষ আপনার। ভাই সাহেব, আমি তো কেবল একবারই তালাক বলেছিলাম। আরে মাস্টার জি, আপনি কি করছেন? আপনি তালাক কেন দিচ্ছেন? কারণ ও বদলে গেছে। আর আপনিও তো সেটাই বলছিলেন। না না না, আইডিয়া হয়তো ভুল ছিল, ভুলে হয়তো বলে ফেলেছে, আর ঘুমের মাঝেও ছিলাম হয়তো। হ্যাঁ, এখন আমি আবার দেখতেছি। হ্যাঁ, এটা তো সেই আগের মেয়েটাই মনে হচ্ছে। পাক্কা? তাহলে আপনার সেই 25 বছরের রেকর্ড ভেঙে ফেলেছি। রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্যই, সো রেকর্ড আমি বানিয়েছি, আমি ভাঙছি। এই বিয়েটা ভেঙো না প্লিজ। জায়গন বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি এবার চেক আপ করেন। তো ম্যাম রিয়াকে জিজ্ঞেস করে, রাতে কি খেয়েছো? রিয়া তখন খানিকগুলো খাবারের নাম বললে ডাক্তার বলে, ভয় পাওয়ার কিছু নেই মাস্টার, তার গ্যাস হয়েছে। তো চলুন মাস্টারজি। এটা বলতেই মাস্টার খপ করে ম্যামের বুক থেকে ওনাটা টান দেয়। অবাক হলে মাস্টার বলে, আবার বাঁচতে হবে তো, নয়তো ঘুমের মাঝে যদি স্কুটি থেকে পড়ে যায়। ম্যাম বলে, সে ঠিকই বলেছে, গত মাসে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, কি স্কুটি চালাচ্ছিল? আমি। হ্যাঁ মতলব, বাই বাই। পরের দিন সিন চলে আসে জায়গনের বাসায়। জায়গন আর মাস্টার বাড়ি উঠানে দাঁড়িয়ে গল্প করতেছে। এমন সময় পাম্মি বের হয়ে বলে, মাস্টার জি, কালকে কোন ডক্টরকে নিয়ে গিয়েছিলেন গরুর চিকিৎসা করতে? গরু তো রাতারাতি একদম ঠিক হয়ে গেছে। মাস্টার ও জায়গন অবাক হয়ে চেয়ে থাকলে পাম্মি বলে, কি বিশ্বাস হচ্ছে না তো? নাও নিজ চোখেই দেখে নেন। এই বলে পাম্মি রিয়া বলে ডাক দিলে রিয়া বেরিয়ে আসে। পেছন পেছন জায়গনের ছোট ভাইও বেরিয়ে আসে। মানে জায়গনের ছোট ভাই রাতের বেলা এদেরকে ফলো করেছিল এবং সব জানতে পেরে রিয়াকে বাসা নিয়ে এসেছে। সাথে ওদিকে রিয়ার বাবা মাকেও জানিয়েছে। তো রিয়ার বাবা মা সেখানে চলে আসলে রিয়া তার মাকে দেখে ইমোশনাল হয়ে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। রিয়ার বাবা তখন জায়গনকে বলে, আচ্ছা আপনি তাহলে আমার মেয়েকে কিডন্যাপ করেছিলেন? দেখেন, আপনাকে যদি জেলের ভাত না খাইয়েছি তো আমার নাম ধরমচাঁদ না। মাস্টার বলে, দেখেন, নিজের নাম ছাড়েন আর আগত সন্তানের নাম ভাবেন। আগত সন্তান কার? জায়গন বলে, ভাই সাহেব, যা বলতে যাচ্ছি প্লিজ মাথা ঠান্ডা করে শোনেন। আপনার মেয়ে প্রেগনেন্ট। কি? হ্যাঁ, এটা অর্জুনের বাচ্চা। এটা শুনে রিয়ার বাবা রেগে মেগে রিয়াকে মারতেই ধরবে। জায়গন তাকে থামায় ও বলে, মানতেছি তারা ভুল করেছে, কিন্তু আপনিও তো এদেরকে বিয়ে না দিয়ে ভুল করেছে। পাশ থেকে মাস্টার বলে, অর্জুন আপনাকে নানা বানিয়ে বিয়ের জন্য তো নাও করতে পারতো, পালিয়ে যেতে পারত, কিন্তু সে তো সেটা করেনি, কারণ সে আপনার মেয়েকে অনেক ভালোবাসে। আপনি যদি চেরাগ নিয়েও খুঁজতে বের হন তাহলে অর্জুনের মতো দ্বিতীয় একটা ছেলেও খুঁজে পাবেন না। আরে আমি তো একটা অর্জুনকে নিয়েই প্যারায় আছি, দ্বিতীয় অর্জুন খুঁজতে যাব কেন? এমন সময় ওদিকে অর্জুনও চলে আসে। অর্জুন এদের এসব আলাপ শুনে দূরে দাঁড়িয়ে থাকে। তো রিয়ার বাবা বলে, দেখেন, আপনারা জানেন, আমি জানি যে এটা অর্জুনের সন্তান, কিন্তু গ্রামবাসীকে কে বোঝাবে? তারা তো এটাই বলবে, তাই না, যে অর্জুন নাশবন্দি করেছে, তার মানে এটা অন্য কারো সন্তান। এখন আঙ্গুল তো আমার মেয়ের উপরেই উঠবে, তাই না? তাই এই সন্তান নষ্ট। অর্জুন দুম করে চলে এসে বলে, না না, এটা করবেন না। রিয়ার বাবা বলে, তোমরা তো সরকারের উপর কেস করেছো, তাই না? তো যাও কোর্টে প্রমাণ করো যে তোমরা নাশবন্দি করাওনি। আর যদি এটা পারো তো আমি নিজেই রিয়াকে তোমার হাতে তুলে দিব, নয়তো রিয়াকে ভুলে যাও। এই বলে রিয়ার বাবা রিয়াকে জোর করে নিয়ে চলে যায়। ব্যাস, সিন চলে আসে কোর্টে। কোর্টে বিপক্ষ উকিল অনেকগুলো ফেক ডকুমেন্ট প্রদান করে, এটা প্রমাণ করার জন্য যে এরা তিনজন টাকার বিনিময়ে নাশবন্দি করেছে। সবকিছু শুনে জজ সাহেব বলেন, আদালত জায়গন চৌধুরী, অর্জুন সিং এবং বিনয় শর্মাকে নিজের পক্ষে প্রমাণ পেশ করার জন্য কিছু সময় দেয়। আগামী তারিখ পর্যন্ত শুনানি মুলতবি করল। এটা শুনে এরা তিনজন হতাশ হয়ে বাসায় ফিরে। এরপর একের পর এক কোর্টে তারিখ আসতে থাকে আর এদের মুসিবত আরও বাড়তে থাকে। জায়গনের মেয়ে ঠিকমতো স্কুলে যেতে পারছে না, কারণ তার সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এদিকে মাস্টারের বউ আবার ছেলে সন্তানে আশায় বুক বেঁধে আছে। যদি বাই চান্স আবার মেয়ে সন্তান হয় তাহলে অনুপমা বলেই দিয়েছে সে বিনয়কে তালাক দেবে, সেটার এক টেনশন। ওদিকে অর্জুন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না দেখে রিয়ার বাবা আবার সন্তানটা নষ্ট করার জন্য ইন্টারনেটে অ্যাবর্শন সেন্টার খুঁজতেছে।
এটা দেখে রিয়া খুব কষ্ট পাচ্ছে, বাট কিছু তো বলতে পারছে না। সবকিছুর সমাধান এখন কেসটা জেতা, বাট কত তারিখের পর তারিখ যাচ্ছে এরা তিনজন কিছুই প্রমাণ করতে পারছে না। এরা নাশবন্দি করায়নি। ওদিকে আঞ্জলির হবু বর শুনিল অন্য কোথাও বিয়ে করছে না, কারণ সে আঞ্জলিকে ভালোবাসে, তাই সেও এই কেসের রায়ের অপেক্ষাতে বসে আছে। তো কোর্টে চক্কর কাটতে কাটতে শেষমেশ তিনজন হতাশ হয়ে গেলে টিভি রিপোর্টার আনিকেত এদের সাথে দেখা করতে এসে বলে, আপনারা হিম্মত হারাবেন না, আপনাদের শুনানি অবশ্যই হবে, তবে সেটা জজ কোর্টে না, পাবলিকের কোর্টে। আর এটাতে আমি আপনাদের হেল্প করব। আমি পুরো দেশের জনগণের কাছে আপনাদের আসল কাহিনী পৌঁছাবো, যেন পাবলিক সত্যটা জানতে পারে। জায়গন বলে, দেখো তোমাকে দেওয়ার মতো টাকা আমাদের নেই। আনিকেত বলে, টাকা তো অনেক কামিয়েছি, এবার একটা সুযোগ দেন ইমান কামানোর। জায়গন রাজি হলে আনিকেত বলে, আগামীকাল প্রেস কনফারেন্স ডাকবো। সিন চলে আসে পরের দিন প্রেস কনফারেন্সে। আমরা দেখি আনিকেত সকল সাংবাদিকদেরকে ডেকেছে। তো একজন সাংবাদিক চাচা বলে, জায়গন সাহেব বলেন আপনার সরকারের বিরুদ্ধে কিভাবে লড়বেন? জায়গন বলে, আন্দোলন করব, প্রয়োজনে অনশন করব। এটা শুনে আরেকজন সাংবাদিক বলে, ভাই সাহেব রোজ তো কেউ না কেউ অনশন করছে, বাট সরকারে তাতে কি যায় আসে? তাই আপনি বলেন আপনি নতুন কি করছেন যে সরকার আপনার দাবিটা মেনে নিতে বাধ্য হবে? এই বলে সকল সাংবাদিক হাসি ঠাট্টায় মেতে উঠল। জায়গন বুঝতে পারে কোনো সাংবাদিকে এদের ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না। তো চাচা মিয়া বলে, দেখেন আপনাদের অনশনে সরকারের কিছু যায় আসে না। বিনয় বলে ওঠে, আমরা নিউজ মিডিয়া সরকারকে ন্যাংটা করে ছাড়ব, কারণ সে সবার সামনে আমাদের ন্যাংটা করে ছেড়েছে। এরপর বিনয় কি বলবে ভুলে গেলে অর্জুন বিষয়টা ম্যানেজ করার জন্য উঠে বলে, আমরা সরকারকে ন্যাংটা করে ছাড়বো। বিনয় বলে, আরে আমি এটা অলরেডি বলেছি। তখন অর্জুন নতুন কি বলবে ভেবে না পেয়ে বলে বসে, সরকার আমাদেরকে ন্যাংটা করেছে, তাই আমরাও ন্যাংটা হয়ে আন্দোলন করব। সবাই তো রীতিমতো শকড। এদিকে অর্জুন তো মুখ ফসকে কথা বলে দিয়েও শকড, বাট ন্যাংটা হয়ে আন্দোলন করার কথা শুনে সব সাংবাদিক এবার সিরিয়াস হয়ে গেছে। এটা জায়গন লক্ষ্য করে বুঝতে পারে সাংবাদিকরা সবসময় মশলাদার নিউজে ইন্টারেস্টে দেখায়। তাই সাংবাদিক যখন জায়গনকে জিজ্ঞেস করে, আপনারা কি সত্যিই ন্যাংটা হয়ে আন্দোলন করতে যাচ্ছেন? তখন জায়গন বলে ওঠে, হ্যাঁ। বিনয় বলে, ভাই সাহেব এটা কি বলছেন? জায়গন বলে, বডি বানানো শুরু করে দে। কেন ভাই সাহেব? আরে সারা দেশের জনগণের সামনে ন্যাংটা হবি, বডি ভালো না হলে ভালো হবে? আনিকেত বলে, ভাই সাহেব কি সব বলছেন? জায়গন বলে, যা বলছি ভেবে বলছি। এই বলে জায়গন বলে দাঁড়ায়, সকল সাংবাদিকের উদ্দেশ্য করে বলে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর সেটা ন্যাংটা হয়ে করব। এটা শুনে সকল সাংবাদিক হুমড়ি খেয়ে পড়ে এবং দেশের সকল পত্রিকা এই নিউজটা কভার করে, পত্রিকার ফ্রন্ট পেজে ছাপিয়ে দেয়। সিন পরের দিন আসে, দেখি জায়গন গান্ধী ময়দানে আন্দোলনে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে। তো অর্জুন একটা মেয়ে ট্র্যাকের ব্যবস্থা করছে দেখে জায়গন খুশি হয়ে বলে, জানেন এই ট্রাকের মালিককে? জায়গন বলে, কে? তখন আঞ্জলির হবু বর সুনীল সামনে আসে। এটা দেখে আঞ্জলি তো মহা খুশি হয়। জায়গন বলে, তোমার বাবা এসব করার অনুমতি দিয়েছে? সুনীল বলে, দেয়নি, তবে খুব শীঘ্রই হয়তো দিবে। তো এটা ট্রাক নিয়ে গান্ধী ময়দানের দিকে রওনা দিলে গান্ধী ময়দানে এদের জন্য স্টেজ সাজানো হয়েছে। স্টেজ কমপ্লিট হলে সেখানে সকল সাংবাদিকদের টিম হাজির হয়। সিন হসপিটালে আসলে দেখি রিয়ার পেট ব্যথা শুরু হয়েছে, তাই তাকে হসপিটালে আনা হয়েছে। তো রিয়া রিসেপশনে এসে বলে, ম্যাম এখানে টিভি আছে? হ্যাঁ, এখানে 7টা পেশেন্টের টিভি আছে, আর ডক্টর তাদের চিকিৎসা করতেছে। আরে টিভি নয়, টিভি টেলিভিশন। ও হ্যাঁ, আছে। তো চালু করেন না, টিভিতে আন্দোলনের নিউজ লাইভ হতে যাচ্ছে। এটা শুনে মেয়েটি টিভি চালু করে। আর সিন জায়গনের বাসায় আসলে দেখি বাসায় বসে জায়গনের বউ পাম্মিও, জায়গনের ছোট বোন আঞ্জলিও এই লাইভ দেখতেছে। সিন মাস্টারজি স্কুলে আসলে দেখি স্কুলের সকল ছাত্র শিক্ষক এবং আস্থা ম্যামও লাইভটা দেখতেছে। যারা প্রথম পর্বটি দেখেছেন তারা তো জানেনই মাস্টারজি হলো আস্থা ম্যাডামের ক্রাশ। যাই হোক, এই লাইভটি ওইদিকে মন্ত্রীজিও দেখতেছে, বাট সে সিরিয়াসলি না নিয়ে ঠাট্টা করতেছে। এভাবে অনেকক্ষণ পর একের পর এক সবার ভাষণ চলতে থাকলে স্টেজের সামনে থেকে একজন সাংবাদিক বলে ওঠে, ও ভাই সাহেব ভাষণবাজি তো অনেক হলো, কাপড় কখন খুলবেন লে? তখন জনগণ কাপড় খোলার দাবি শুরু করলে মাস্টারজি বলে, এখন এই আন্দোলনের জনক অর্জুন সিং সর্বপ্রথম কাপড় খুলে এই আন্দোলনের উদ্ঘাটন করবেন। এটা শুনে অর্জুনের তো কলিজা শুকিয়ে যায়। ওদিকে রিয়া টিভিতে এসব দেখছিল এবং খুশি হচ্ছিল।
তো অর্জুন কাপড় খুলতে গিয়ে সংকোচ করতেছে দেখে রিয়া অর্জুনকে কল করে। অর্জুন, আমি তোকে দেখতেছি। কোথা থেকে দেখছিস? বল বিপি বল, তুই স্টেজের কোন দিকে আছিস? আব্বে, টিভিতে দেখছি। ও, তুই শার্ট খুলতে লজ্জা পাচ্ছিস কেন? তোকে না খালি গায়ে সেই সেক্সি লাগে। কেমনটা লাগে আমার রণবীর সিং? আর দেখিয়ে দে তোর বডি। আই লাভ ইউ টু বেবি। इधर आ। তো জায়গঞ্জি অনিকেতকে কাছে ডেকে ফিসফিস করে বলে, হরি সিংকে এখন ফোন করো। হরি সিং হলো অনিকেতের পরিচিত একটা ছেলে যে মুখ্যমন্ত্রী অফিসে পিয়নের কাজ করে। हाँ मैं वहीं जा रहा हूँ। তো অনিকেতের কল পেয়ে হারি সিএম এর অফিসে চা দিতে ঢোকে এবং টিভিটা চালিয়ে দেয় যেন নিউজটা সিএম এর নজরে পড়ে। আর সেটাই হয়। সিএম নিউজটা দেখে বলে, এসব কি হচ্ছে? হারি বলে, স্যার ন্যাংটা আন্দোলন চলতেছে। কি ন্যাংটা আন্দোলন? হ্যাঁ স্যার, গান্ধী ময়দানে চাঙ্গে গ্রামে 3 জনের ন্যাংটা আন্দোলন চলতেছে, সেটাই দেখছিলাম। তো ওদিকে অনিকেত অ্যানাউন্স করে এখন কাপড় খুলবেন চাঙ্গে মাস্টার বিনয় শর্মাজি। তো মাস্টার শার্ট প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে দিতে দর্শক সবাই উল্লাসে মেতে ওঠে। এরপর সবাই চিল্লিয়ে বলতে থাকে, জায়গন জি এবার আপনার পালা, কাপড় খুলুন। এই বলে সবাই উল্লাস করতে থাকলে জায়গন ভেবাচেকা খেয়ে থ মেরে দাঁড়িয়ে থাকে। আসলে সে লজ্জা পাচ্ছে, বাট কিছু তো করার নেই। তাই জায়গন পাগড়ি খুলতে শুরু করে। সিন মন্ত্রণালয়ে আসে। আমরা দেখি সিএম সবাইকে নিয়ে বসে থেকে টিভিতে এসব দেখতেছে আর রাগে ফুলতেছে। এদিকে সাংবাদিক বলে, সরকার এখনো কোনো স্টেপ নেয়নি, তাই অর্জুন সিং এখন প্যান্ট খুলবে। ক্যামেরা তখন অর্জুনের দিকে যেতেই অর্জুন প্যান্ট খুলে ফেলে। এমন সময় রিয়ার পেন শুরু হয়। রিয়ার বাবা ডক্টর ম্যামের কাছে এসে বলে, বেহেনজি আমার মেয়ের পেন শুরু হয়ে গেছে। এটা শুনে ম্যাম বলে, ওঠো, আরে ওকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে ডাক্তার তো আপনি। ম্যাম রিয়াকে নিয়ে যায়। ওদিকে সাংবাদিক বলে, এখন প্যান্ট খুলবেন মাস্টারজি, বিনয় শর্মাজি, খুলে ফেলুন। মাস্টার তো ভেবাচাকা খেয়ে যায়। মাস্টারের বউ অনুপমা হসপিটালে বসে টিভিতে এসব দেখতেছিল। হঠাৎ মাস্টারের ফোনে কল আসে। মাস্টার কলটা ধরে বলে, অনুপমা তুমি ঠিক আছো? হ্যাঁ, টেনশন করো না, এবার নিশ্চয়ই ছেলে সন্তানই হবে। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, সন্তান তো সন্তানেই, তাই না? তাই মেয়েতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে মাস্টার যে বলে ওঠে, আই লাভ ইউ অনুপমা, আই লাভ ইউ টু। তো মাস্টার প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে দিতেই পাবলিক সবাই চিল্লিয়ে উল্লাস করতে শুরু করে। সিন মন্ত্রণালয়ে আসতে দেখি সিএম এদেরকে বলতেছে, সত্যি এরা নাশবন্দি করেছে নাকি? এটা শুনতে ভয়ে সবার মুখ চোপসে যায়। যেটা দেখে সিএম এ যা বোঝার তা বুঝে যায়। ব্যাস, সিএম বলে ওঠে, ফোর্স রেডি করো। সিএম ফোর্স নিয়ে বেরিয়ে পড়লে হারি অনিকেতকে কল করে। কথা বলা শেষে অনিকেত ভয়ে কাঁপতে কাঁপতে এসে বলে, জায়গন জি সিএম সাহেব আসতেছে। এটা শুনে অর্জুন খুশি হয়ে বলে, তার মানে সে মেনে নিয়েছে? অনিকেত বলে, সেটা জানি না, তবে সে পুরো ফোর্স নিয়ে আসতেছে। এটা শুনে সবার কিডনিতে হার্ট অ্যাটাক আসে। অর্জুন বলে, সে আমাদের এনকাউন্টার করবে না তো? জায়গন বলে, আরে ভয় পাচ্ছিস কেন, আসলেই দেখা যাবে কি হয়, দেখে নেব। তখনই সিএম ফোর্স নিয়ে ময়দানে ঢুকে। সিএম জায়গনকে বলে, তোমরা কি মনে করছো তোমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াবে আর সরকার চুপচাপ দেখবে? ভুল ভেবেছো। এই বলে সিএম মাইক্রোফোনের কাছে এসে সবার উদ্দেশ্যে বলে, এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে অথচ আপনারা এদের সঙ্গ দিচ্ছেন, কিন্তু কেন? একজন বলে ওঠে, এরা সঠিক। তাই পাশ থেকে আরেকজন বলে, আমাদের বিশ্বাস এদের সাথে ধোঁকা হয়েছে। সব শুনে সিএম বলে, ঠিক আছে ঠিক আছে, আপনারা এতদিন শুধু এই পোস্টার বয়দের কথা শুনেছেন, কিন্তু আজ আমি শোনাবো আসল সত্যটা কি। এটা শুনে এরা 3 জন তো কনফিউশনে পড়ে যায় যে সিএম এদের পক্ষে নাকি বিপক্ষে। তো সিএম বালানন্দকে ডাকলে মুখ্যমন্ত্রী বলে, আসুন সবাইকে সত্যটা বলুন, সত্যটা কি? বালা তখন স্টেজে এসে সবার উদ্দেশ্যে বলে, শুনুন আমি বলছি সত্য কি। সত্য তো এটা যে এরা 3 জন চাঙ্গেঠি গ্রামের নাশবন্দি শিবিরে এসেছিল এবং 3 জনেই নিজের ইচ্ছে মতো নাশবন্দি। এটা বলতে সিএম সাহেব কানের নিচে কষি একটা লাগিয়ে দিয়েছে। সবাই তো রীতিমতো অবাক যে এটা কি হলো। এর মাঝে আবার একটা লাগিয়ে দেয়। ও বলে, আমি আপনাকে সত্যটা বলতে বলেছিলাম, আর সত্য
এটা যে এখানে আপনাকে ন্যাংটা হওয়া উচিত, এদেরকে নয়, কারণ ভুল আপনারা করেছেন, এরা নয়। এই বলে সিএম বালায়নকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে নিজে মাইক্রোফোনের কাছে এসে বলে, এই ভুলটা আমাদের হেলথ ডিপার্টমেন্টে ছিল, এরা 3 জন নির্দোষ। আমি সিএম সবার সামনে এই 3 জনের কাছে ক্ষমা চাচ্ছি। এরা বলে, আরে না স্যার, কি বলছেন? সিএম বলে, আর হ্যাঁ, সরকারের পক্ষ থেকে এদের 3 জনকে 2 লাখ করে টাকা দেওয়া হবে। এটা শুনে এরা সবাই তো মহা খুশি। এমন সময় আর্জুনের ফোনে রিয়াল কল আসলে আর্জুন কলটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো বেবি, সিএম স্যার নিজেই ঘোষণা করেছে যে আমরা নির্দোষ। এবার তোর বাপকে বলে দে, সে যদি কোনো টেরিবেরি করে তো ওর খবর আছে। আরে না বেটা না, সেটা প্রয়োজন পড়বে না। পাপ্পা আপনি সরি, মাফ করে দেন। আরে না বেটা, বুঝতে পেরেছি। আর এখন তুইও বুঝতে পারবি যে একজন বেটির বাপ হওয়ার কি জ্বালা। মানে হলো এই, তুই বেটির বাপ হয়ে গেছিস। তো সিএম আরেকজনকে উইশ করতেই সেজন্য এসে জায়গনের মাথায় পাগড়ি পরে দেয়। জায়গন পিছনে ফিরে সুনীলের বাবাকে দেখে বলে, আরে আপনি এখানে? সুনীলের বাবা বলে, জায়গনজি মাফ করে দিন, ভুল হয়ে গেছে। টিভিতে এটা দেখে আঞ্চলি অনেক খুশি হয়। এদিকে সুনীলও খুশি হয়ে জায়গনের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। তো জায়গন এবার মাইক্রোফোনের কাছে এসে সবার উদ্দেশ্যে বলে, আপনারা তো জেনে গেলেন যে আমরা 3 জন নাশবন্দি অপারেশন করিনি, কিন্তু আমি আজ সিএম এর সামনে আমার এবং আমার বাকি 2 জন বন্ধুর পক্ষ থেকে ঘোষণা করতেছি যে আমরা 3 জন গ্রামে পৌঁছালে সর্বপ্রথম নাশবন্দির অপারেশন করব। এটা শুনে মাস্টার তো শকড, বলে ভাই সব নাশবন্দি? জায়গন বলে, অলরেডি 3টা তো ডাউনলোড হয়েছে, আর কত? এরপর জায়গন অর্জুনকে কাছে ডেকে বলে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য নাশবন্দি খুবই উপকারী, তাই আমরা তো করতেছি, আপনি করছেন তো? তো মুভিটি দেখার সময় যদি একবারও আপনার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তাহলে প্লিজ একটা লাইক দিন। আর হ্যাঁ, মুভির সিনটি দেখে আপনার সবচেয়ে বেশি হাসি পেয়েছে কোন সিন দেখে প্লিজ কমেন্ট করবেন, দেখি আমার সাথে আপনার মিল আছে কিনা। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।